আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই যে যেখানে আছো ভালো আছো। আজ আমি উপস্থিত হয়েছি তোমাদের অনলাইন ক্লাসে। সাদিয়া আফরোজ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। তৃতীয় বর্ষের পড়ছিলাম আমরা বাংলা প্রবন্ধ 1 এই কোর্সটি। আমরা পড়া শুরু করেছিলাম প্রমথ চৌধুরীর প্রবন্ধ। আজকে সেটার ধারাবাহিকতায় 3 নম্বর লেকচার। আজকে আমরা প্রমথ চৌধুরীর একটা খুবই উল্লেখযোগ্য এবং বিখ্যাত একটা প্রবন্ধ সাহিত্যে খেলা, এটি পড়ার চেষ্টা করব। সাহিত্যে খেলা নামের দিকে তোমরা একটু খেয়াল করবে। সাহিত্যে খেলা বলে কিন্তু সাহিত্যে খেলা বিষয়ক কোনো আলোচনা এখানে নেই। আরেকটা বিষয়, অনেকে প্রবন্ধের নাম বলতে গিয়ে সাহিত্যের খেলা এরকম মনে করে থাকে। আসলে নামটা তোমরা ভালোভাবে খেয়াল করবে, সাহিত্যে খেলা। তো আমরা গত ক্লাসে প্রমথ চৌধুরীর সাহিত্য বিষয়ক একটি প্রবন্ধের আলোচনা করেছিলাম। আমরা জানি যে বাংলা সাহিত্য সমালোচনার ধারা এবং বাংলা গদ্যের ভাষা ও রচনারীতি সমৃদ্ধ হয়েছে তার পরিশীলিত ও সঙ্গত গদ্য ভঙ্গির দ্বারা। তার গদ্যভঙ্গির যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে সে নিয়ে আমরা আলোচনা করেছিলাম প্রথম ক্লাসেও। মননশীলতার সাথে যুক্তির একটি অপূর্ব সমন্বয় তার রচনাকে অনেক বেশি সুখপাঠ্য আকর্ষণীয় করে তুলেছে। তার সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধে তিনি সাহিত্যের গতি, প্রকৃতি, বৈশিষ্ট্য, প্রকরণ, নানা বিষয়ে সুচিন্তিত মতামত প্রকাশ করেছেন। সাহিত্য বিষয়ক প্রমথ চৌধুরীর আজকে যে আমরা উল্লেখযোগ্য একটা প্রবন্ধ পড়ব, সাহিত্যে খেলা। এই প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় তার সম্পাদিত যে সবুজপত্র পত্রিকার নাম আমরা আলোচনা করেছি, সেইটারই শ্রাবণ 1322 সংখ্যায় এবং 1915 খ্রিস্টাব্দে। ক্লাসিক্যাল ও ফার্সি সাহিত্যের ফরাসি সাহিত্য তত্ত্ব বিশ্বাসী প্রমথ চৌধুরীর সাহিত্যে খেলা প্রবন্ধে সাহিত্য চর্চার আদর্শ এবং উদ্দেশ্য সম্পর্কে লেখকের যে দৃষ্টিভঙ্গি সেটারই আসলে পরিচয় পাওয়া যায়। আমরা মনে রাখবো কি, সাহিত্য চর্চার আদর্শ এবং উদ্দেশ্য। সাহিত্যে খেলা মানে সাহিত্যের যে উদ্দেশ্য এবং সাহিত্য চর্চার আদর্শ, এই দুটো বিষয় মূলত এখানে আলোচিত হয়েছে। এই বিষয়টাই উনি এখানে উপস্থাপন করেছেন। প্রবন্ধের শুরুতে তোমরা দেখবে যে প্রবন্ধের শুরুতে একজন ভাস্কর শিল্পী, যে ফরাসি একজন ভাস্কর শিল্পী রোদ্দা, এনার কথা দিয়েই শুরু করা হয়েছে, যিনি পাথর কেটে কেটে মূর্তি বানিয়ে প্রাণের প্রশ্রবণ জারিত করেছেন। মানে যখন একটা পাথর তো পাথরই থাকে, কিন্তু পাথরকে কেটে কেটে যখন তাকে একটা মূর্তির রূপ দেওয়া হয় তখন কিন্তু সেটা অনেকটাই জীবন্ত হয়ে ওঠে। তো বাহ্যিকভাবে সেগুলোকে জীবন্তই মনে হয়। অনেক স্ট্যাচু তোমরা দেখবে যে আরও এখন মন দিয়েও কিছু তৈরি হচ্ছে, যেগুলো একেবারেই চেঞ্জ করা যাবে না এরকম। তো তিনি কাদামাটি দিয়ে পুতুল বানাতেন। এটাকে লেখক সেইভাবে ব্যক্ত করেছেন, আমরা প্রবন্ধের ভাষায় যাচ্ছি, যে কাদামাটি দিয়ে পুতুল তৈরি করতেন। এবং আমরা জানি ছোট শিশুরা কি করে, কাদামাটি দিয়ে পুতুল তৈরি করে খেলা করে, এবং বিভিন্ন অবয়ব তৈরি করতে পছন্দ করে। তো এটাও আসলে উনি মনে করো যে এই পুতুল গড়াটা একটা খেলা। তো প্রমথ চৌধুরী মনে করেন এই পুতুল গড়াটা যেমন খেলা, সাহিত্য তার মনে করেন যে সাহিত্যিকও তার ভাবনাটাকে নিয়ে এভাবেই আসলে খেলতে থাকেন। এবং সাহিত্যিকের এই খেলা যেই আনন্দ, সেই আনন্দেরই বহিঃপ্রকাশ কিন্তু তার লেখনীর মধ্যে ফুটে ওঠে। এবং এই যে নির্ভেজাল আনন্দ উপকরণ সাহিত্যের মধ্যে ঠিক আছে, এটাই উনি বলতে চাচ্ছেন যে আসলে আমরা সাহিত্য পড়ি প্রকৃতপক্ষে আনন্দ লাভ করার জন্য, এবং সাহিত্যিক যিনি সাহিত্য রচনা করছেন উনি কিন্তু ওনার নিজের মনের আনন্দ থেকে সাহিত্যটা রচনা করেন। কেউ কিন্তু ওনাকে বাধ্য করছে না সাহিত্য রচনা করতে। আর অন্য কোনো উদ্দেশ্য যদি সাহিত্যের থাকে, এই নিছক আনন্দ লাভ করা ছাড়া যদি কোনো উদ্দেশ্য থাকে, তাহলে কিন্তু সেই সাহিত্য সার্থকতা পায় না। এমনকি শিক্ষা দেওয়ার কাজেও সাহিত্যকে গ্রহণ করতে চান না। লেখকের যে আলোচনা শেষটার শেষ পর্যায়ের দিকে আমরা দেখব যে উনি কিন্তু সাহিত্যকে শিক্ষাদানের মাধ্যম হিসেবেও ব্যবহার করতে চান না। আমরা যেটা শ্রেণীকক্ষে করছি, এখন তোমাদেরকে বাংলা সাহিত্য পড়াচ্ছি, কিন্তু আসলে উনি এটারও সমালোচনা করেছেন। তিনি প্রবন্ধে সাহিত্য ও শিক্ষার মধ্যে একটা পার্থক্য করে দেখিয়েছেন।
তিনি সাহিত্য সৃষ্টিকে স্রষ্টার সৃষ্টির সাথেও তুলনা করেছেন। আমরা প্রবন্ধ পড়লে এক জায়গায় দেখতে পাবো যে স্রষ্টা আমাদেরকে কিন্তু খেলার ছলেই তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, জগৎ তৈরি করেছেন। এই জন্য উনি স্রষ্টার সৃষ্টির সাথেও সাহিত্যকে তুলনা করেছেন, যে কোনো অভাববোধ থেকে কিন্তু স্রষ্টা এই সাহিত্য রচনা করেননি। তো স্রষ্টাও বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মূলত তার নিজের আনন্দ লাভ করার জন্যই, আনন্দ পেয়েছেন জন্য, আর সাহিত্য সৃষ্টি করেও আসলে সাহিত্যিকগণ আনন্দ লাভ করেন। এদিক থেকে উভয়ের উদ্দেশ্য হলো, উদ্দেশ্যের মধ্যে একটা সাদৃশ্য আছে, এটা আমরা পড়লেই আরো বুঝতে পারবো। আর এখানে আমি একটা কিছু বলতে চাই, যে যিনি সৃষ্টি করেন, আসলে স্রষ্টা বলা হয়, যে যেমন সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করছেন, উনিও কিন্তু আনন্দের সৃষ্টি করেছেন। আবার সাহিত্য যে একটা সৃষ্টি করা, যিনি সাহিত্য সৃষ্টি করেন, ওনার কাছে কিন্তু ওনার সৃষ্টি যে সাহিত্য, সেটার কিন্তু গুরুত্ব ওনার কাছে অনেক বেশি। ঠিক যেমন সন্তানের মতন হতে পারে কারো কাছে তার রচিত সাহিত্য, বা তার সবচেয়ে প্রিয় বিষয়, সেটার সঙ্গে তুলনা করা যেতে পারে। তো আমরা প্রবন্ধের আলোচনা যাচ্ছি, বলছি যে শুরুতে যেই ভাস্কর শিল্পীর কথা ছিল, আমি একদম প্রথম থেকে পড়ছি না, যেই জায়গাগুলো গুরুত্বপূর্ণ আমি কিছু মার্ক করে রেখেছি, এই জায়গাগুলোই শুধু আজকে পড়ব। এবং আমি যে এতক্ষণ যা বললাম, এটাই আসলে মূল বিষয়বস্তু এই প্রবন্ধের। তো আমরা একটু প্রবন্ধের মধ্যে যাচ্ছি, যে শুধু রোদা কেন, এই যে বলছেন যে জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর রোদা যিনি নিতান্ত জড়বস্তুর দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেব দানব কেটে বার করেছেন। পাথর থেকে কি কেটে কেটে প্রকৃতপক্ষে জীবজন্তু বের করেছেন তা না, ওই যে পাথর কেটে কেটে যে একটা অবয়ব দিয়েছেন, সেই অবয়বটাকে মনে হচ্ছে যেন জীবন্ত, সেটাই উনি বলতে চেয়েছেন। তো তারপরে যিনি বলছেন যে শুধু রোদা কেন, পৃথিবীর শিল্পমাত্রেই এই শিল্পের খেলা খেলে থাকেন। মানে যারা অন্যান্য যে কোনো শিল্পী, চিত্রশিল্পী হতে পারে, সঙ্গীত শিল্পী হতে পারে, তারা কিন্তু শিল্পের খেলায় খেলে থাকেন। সেটা বলছেন যে যিনি গড়তে জানেন, তিনি শিবও গড়তে জানেন, বাদরও গড়তে জানেন। তার এক উনি বলছেন যে যিনি গড়তে জানেন প্রকৃতপক্ষে শিল্পী, তার হাতে কিন্তু একটা তৈরি করতে গিয়ে আরেকটা হয় না। কিন্তু আমাদের সঙ্গে বড় শিল্পীদের পার্থক্য হলো যে তাদের হাতে গিয়ে একটা তৈরি করতে গিয়ে আরেকটা হয় না। কিন্তু আমি যদি মনে করি শিল্পী না, আমার ভেতরে ওই সত্তাটা নেই, কিন্তু আমি যখন মাটি দিয়ে একটা কিছু তৈরি করতে যাব, সেটা মানুষের অবয়ব না হয়ে হয়তো বানর হয়ে যাবে, সেটাই উনি বলতে চাচ্ছেন। তারপরে উনি স্বর্গ হতে দেবতাদের মধ্যে ভূতলে অবতীর্ণ হতে কেউ আপত্তি করে না, কিন্তু মর্তবাসীদের পক্ষে রসাতলে গমন করাটা বিশেষ নিন্দনীয়। মানে স্বর্গ থেকে দেবতাদের, এখানে মানে কেউ যদি খুব ভালো শিল্পী হন, উনি যদি খারাপ কিছু করে থাকেন, সেটাকে আমরা যেভাবে বিচার করব, কিন্তু ভালো যিনি, তিনি মানে মানে খারাপ করে ফেললে সেটাকে কিন্তু সেভাবে আমরা গ্রহণ করব না। সেটাই বলছেন যে স্বর্গ হতে দেবতারা মধ্যে মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়াতে কেউ আপত্তি করেন না, কিন্তু মর্তবাসীদের পক্ষে রসাতলে গমন, মর্তবাসীরা যদি আরো অধঃপতনে যায়, সেইটা কিন্তু অনেক বেশি নিন্দনীয় হয়। আরেকটা বিষয় উনি বলেছেন যে আমরা কারো কথা শুনতে চাই না। হ্যাঁ, এটা আমাদের বৈশিষ্ট্য। আমরা সবসময় কেউ যদি খুব উঁচুতে অবস্থানে থাকে, তার কথা আমরা শুনতে চাই। এই জন্য বলছেন যে রঙ্গমঞ্চে না চললে, যে একটু উঁচুতে না চললে আমরা দর্শক ও শ্রোতৃমণ্ডলীর নয়ন মন আকর্ষণ করতে পারি না। বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না। রঙ্গমঞ্চে না চললে আমাদের অভিনয় কেউ দেখে না। এই বিষয়টা হলো যে আমরা এই যে লেখক এত বক্তব্য দিচ্ছেন, সেটা আমরা আসলে কয়জন বা কার কথা শুনি। এটা বলেন যে কার কথা শোনাতে গেলে তাকে একটু উচ্চে অবস্থান করতে হয়। সাধারণত আমরা দেখি নাটক মঞ্চস্থ হওয়ার জন্য যেটা স্টেজ, সেটা দর্শক সারি থেকে কিছুটা উঁচুতে অবস্থান করে। মানে এরকম একটা মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিলে সবাই তার কথা মনোযোগ দিয়ে শোনে। সেটা এখন তারপরে উনি বলছেন যে অনেকের পক্ষে নিজের আয়ত্তের বহির্ভূত উচ্চ স্থানে উঠবার চেষ্টাটাই মহাপাতন। অনেকে আবার নিজের যে অবস্থান সেটা ভুলে গিয়ে যদি উঁচুতে অবস্থান নিতে যান, তখন কিন্তু মানে সেখানে পতন হওয়াটাই স্বাভাবিক। মানে আমরা কি করি, আমরা আমাদের নিজের অবস্থান না বুঝে একটা উঁচু জায়গায় অবস্থান করার চেষ্টা করি, বা নিজেকে সেই রকম একটা জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। সেই বিষয়টাই উনি আসলে বলছেন। এই যে কষ্ট করে হলো আমাদের পক্ষে আবশ্যক মহাজনদের পথ অনুসরণ করা, মহাজন যারা এই পথে চিরস্মরণীয় হয়েছেন, তাদেরকে অনুসরণ করা কর্তব্য, সেটা উনি বলেছেন। আরেকটা বিষয় বলছে শিল্পরাজ্যে খেলা করবার প্রবৃত্তি নাই, অধিকারও বড় ছোট সকলেরই সমান আছে। এমনকি একথা বললে অত্যুক্তি হবে না যে এই পৃথিবীতে একমাত্র উনি যে এই যে সাহিত্যিক খেলা প্রবন্ধটার নাম দিয়েছেন,
সেখানে উনি তুলনা করেছেন যে একমাত্র খেলার মাঠেই ব্রাহ্মণ এবং শূদ্রের কোনো প্রভেদ নেই, সেখানে কিন্তু তুমি কোথা থেকে আসছো সেটা মুখ্য না, তুমি কেমন খেলা প্রদর্শন করতে পারছো সেটাই মুখ্য। তো এই জন্যই বলছেন একমাত্র খেলার মাঠেই কিন্তু এই বিষয়টা বিচার করা হয় না, সেখানে ছোট বড় সকলেই সমান, এই জন্য ব্রাহ্মণ শূদ্রের প্রভেদ নেই। এবং সাহিত্য জগতে যদি আমরা একবার সাহস করে কেবলমাত্র খেলা করার জন্য, মানে আমরা অনেকেই কিন্তু লেখার হয়তো দক্ষতা আছে কিন্তু সেটা সেভাবে নিজে অনুভব করতে পারি না, এই জন্য বলছেন যে কেউ যদি সাহস করে একবার এই খেলার ময়দানে এসে উপস্থিত হয় এবং খেলার ছলে করে, ওটাকে খুব একটা সিরিয়াসলি নেওয়ার কোনো বিষয় না, যদি আপনি খেলার ছলে এখানে প্রবেশ করেন তাহলে দেখবেন যে এখানে আপনি যেই রাজারা আছে উচ্চস্থানীয় সাহিত্যের মঞ্চে তাদের সঙ্গে মিশে যেতে পেরেছেন অবলীলায়। এটা বলে উনি প্রথম পরিচ্ছেদ শেষ করেছেন। এবার দ্বিতীয় যে পরিচ্ছেদে সেখানে যেই জায়গাটা আছে যে বিশ্বমানবের মনের সঙ্গে নিত্য নতুন সম্বন্ধ পাতানো হচ্ছে কবি মনের নিত্য নৈমিত্তিক ধর্ম। বিশ্বমানবের সঙ্গে যে বিশ্বমানবের যে মনের সঙ্গে নিত্য নতুন যে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে সেগুলোর সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন করাই হলো কবি বা সাহিত্যিক তাদের একটা নিত্য নৈমিত্তিক কাজ। সেটা উনি বলেছেন যে এমনকি কবির আপন মনের গোপন কথাটিও কবিতাতে রঙ্গভূমির স্বগতোক্তি স্বরূপই উচ্চারিত হয়। স্বগতোক্তি আমরা জানি যে নিজে নিজে কথা বলা, যাতে করে সেই মর্মকথা হাজার লোকের কানের ভিতর দিয়ে মনের মরমে প্রবেশ করতে পারে। আচ্ছা, সাহিত্যিক যিনি লেখেন উনি কিন্তু ওনার নিজের অব্যক্ত কথাগুলো হয়তো লিখছেন, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে কোনো মানুষের মনের সঙ্গে মিলে যায়, তখনই এটা কিন্তু অনেক বেশি তার কাছে মর্যাদা পায় বা গ্রহণযোগ্যতা পায়। এখানে বলছেন যে টাউন হলে বক্তৃতা শুনতেই বা কজন যায়, আর গড়ের মাঠে ফুটবল খেলা। এখানে ওই যে বললাম যে খেলার সঙ্গে যে উনি তুলনা করেছেন যে কেউ হয়তো খুব বক্তব্য দিচ্ছে, খুব তোমার যে কিছু দার্শনিক বক্তব্য বা কোনো একটা কঠিন বক্তব্য আসলে সমাজের নিরিখে কোনো বক্তব্য দিচ্ছেন, সেইটা শোনার চেয়ে কিন্তু মানুষ খেলা দেখতেই বেশি যায়, সেই বিষয়টা উনি বলছেন। আচ্ছা, আর মানুষের যখন বলছে যে আসল কথা এই যে মানুষের দেহ মানে সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া হলো শ্রেষ্ঠ। ক্রীড়া মানে শ্রেষ্ঠ, সেটা আমরা জানি যে খেলা করলে দেহ মনের অনেক প্রশান্তি ঘটে, সেটা বলছেন কেননা তা উদ্দেশ্যহীন। খেলা কিন্তু আসলে উদ্দেশ্যহীন, খেলায় যে অনেক সময় জয় পরাজয় থাকবে এটা আমরা জানি, এটা মেনেও কিন্তু খেলার যে একটা আনন্দ এটা উপভোগ করাটাই হলো মূল কথা খেলার। তো বলছে যে মানুষ যখন খেলা করে তখন সে এক আনন্দ ব্যতীত অপর কোনো ফলের আকাঙ্ক্ষা রাখে না। যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরি পাওনার আশা আছে তার নাম খেলা নয়, সেটা জুয়া খেলা। যেটা খেলা না, আনন্দ ছাড়াও ওখানে উপরি কিছু পাওনার সম্ভাবনা আছে, সেটাকে লেখক বলেছেন যে আসলে সেটা খেলা না। আমরাও জানি যে সেটা আসলে জুয়া খেলা। এই আনন্দে আসলে সকলের আসলে সমান অধিকার থাকে না, যেখানে অর্থপ্রাপ্তি থাকে সেখানে আসলে সেরকম সমান আনন্দ থাকে না, সেটাই উনি বলছেন। তো যে লেখক সাহিত্য ক্ষেত্রে ফলের চাষ করতে ব্রতী হন, যিনি কোনরূপ কার্য উদ্ধারের অভিপ্রায় লেখনী ধারণ করেন, তিনি গীতের মর্মও বোঝেন না, কোনো গীতার ধর্ম বোঝেন না। এখন উনি বলছেন যে কোনো সাহিত্যিক যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে সাহিত্য রচনা করেন তাহলে কিন্তু তার সাহিত্যটা যথার্থ হবে না। এই জন্য উনি এটাকে ব্যঙ্গ করে বলেছেন যে তিনি গীতের মর্মও বোঝেন না, গীতার ধর্মও বোঝেন না। তো এই জায়গাটা পড়ে এরপর আমি তৃতীয় পরিচ্ছেদ এবং আরেকটা বিষয় আছে যে সাহিত্যে উনি বলছেন যে সৃষ্টিকর্তা যে সৃজন করেছেন, আমরা প্রথমেই আলোচনাটা করেছিলাম, সেইটা কিন্তু তার নিজের আনন্দ লাভের জন্যই, যেখানে আসলে উনি বলছেন যে সেইটা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা লীলা মাত্র সৃষ্টিকর্তার, সেই আলোচনাটা আমরা করে ফেলেছি, জন্য এটা আলোচনা করছি না। সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়। এই প্রবন্ধের সবচেয়ে আমার কাছে মনে হয় এটা উল্লেখযোগ্য অংশ, খুবই ছোট এই পরিচ্ছেদটা। তারপরে দেখো তোমরা এখানে বলছেন যে সাহিত্যের উদ্দেশ্য আনন্দ দেওয়া, কারো মনোরঞ্জন করা নয়। আনন্দ এবং মনোরঞ্জনের মধ্যে পার্থক্য, মনোরঞ্জন হয়তো কোনো বিশেষ শ্রেণীকে খুশি করা এবং আনন্দ দেওয়া দুটা কিন্তু দুরকম বিষয়। তো লেখক আসলে বলতে চাচ্ছেন যে সাহিত্য রচনা করবে সাহিত্যিক নিজের মনের আনন্দ থেকে, এবং পাঠকও সেটা পড়ে নিছক আনন্দই লাভ করবে। কোনো একটা বিশেষ শ্রেণীকে যদি খুশি করতে যায় তাহলে সেই সাহিত্যটা কিন্তু স্বধর্মচ্যুত হয়ে যাবে, তার আসল লক্ষ্য থেকে সে চ্যুত হয়ে যাবে।
এই জন্যই বলছেন যে দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। খেলনা মানে যদি লেখকরা নিজে না খেলে পরের জন্য খেলনা তৈরি করতে বসেন, পরের হাতের খেলনা তৈরি করতে মানে কারোর জন্য খুব খেলো কিছু তৈরি করতে যাওয়া বা কারোর যে খুশি করার জন্য বললাম, তাহলে কিন্তু আসলে সেটা প্রকৃত সাহিত্য হয় না। সেজন্য উনি বলছেন সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে স্বধর্মচ্যুত হয়ে পড়ে তার প্রমাণ বাংলাদেশে দুর্লভ নয়। আমরাও দেখতে পাই এখন বইমেলায় অনেক বইয়ের ছড়াছড়ি, কিন্তু কটা আসলে পাঠযোগ্য বা কটা থেকে আমরা আনন্দ লাভ করতে পারি। এখানে সেই বিষয়গুলো যে খেলো হয়ে যায় সেগুলোর সঙ্গে উনি বলছেন যে কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুষিকাঠি, দর্শনের বেলুন, রাজনীতির রাঙালাঠি, ইতিহাসের ন্যাকড়ার পুতুল, এগুলো বিভিন্ন খেলনার সঙ্গে উনি তুলনা করেছেন। বিভিন্ন ধরনের যে লেখা আসছে যেগুলো খুব সস্তা মানের, সেগুলোকে উনি এভাবে তুলনা করছেন। আবার আরেকটা বিষয় বলছেন যে আমি জানি যে পাঠক সমাজে আনন্দ দিতে গেলে তারা প্রায়শই বেদনা বোধ করে থাকেন। এই জন্যই বলছেন কাব্যজগতে যার নাম আনন্দ তার নামই বেদনা। সেটা বলছেন যে যদি কাউকে পাঠক সমাজে আনন্দ দিতে গেলে প্রায়শই দেখা যায় যে সেটা সবসময় সম্ভব হয় না, কিছু বেদনাবোধ থেকেই যায়। হ্যাঁ, এই জন্য উনি বলছেন যে কাব্যজগতে যার নাম আনন্দ তাই নাম বেদনা। অপরপক্ষে এই যুগে পাঠক হচ্ছে জনসাধারণ, সুতরাং তাদের মনোরঞ্জন করতে গেলে আমাদের অতি সস্তা খেলনা গড়তে হবে, নইলে তা বাজারে কাটবে না। এটাও একটা বিষয় যে বাজারে কাটতে কোন ধরনের লেখার প্রতি সবার আগ্রহ আছে, আমরা যদি সেটা চিন্তা করি তাহলে কিন্তু লেখাটা অনেক হালকা হয়ে যায়। আর সস্তা করার অর্থ হলো খেলো করা। এই বিষয়ে একটা কথা ওনার খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে এখানে মনে হয় যে বস্য লেখকের পক্ষে শূদ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত। অতএব সাহিত্য আর যাই করো না কেন, পাঠক সমাজের মনোরঞ্জন করার চেষ্টা করো না। বস্য লেখকের পক্ষেই শূদ্র পাঠকের মনোরঞ্জন, বস্য মানে যারা ব্যবসায়ী শ্রেণীর, আর শূদ্র তারা নিম্নবর্গীয় হিন্দু আমরা জানি। তো এই জন্য উনি বলছেন যে বস্য লেখকের পক্ষেই শুধু শূদ্রদের মনোরঞ্জন করা সম্ভব। হ্যাঁ, কাজেই তুমি লেখনের ক্ষেত্রে এইরকম বস্যদের মতন হয়েও না, মানে ব্যবসায়িক হয়েও না। তুমি নিজের মনের আনন্দে লেখো, দেখো যে সেটা পাঠকেরও মনে আনন্দ দিবে। তাহলে সাহিত্যের উদ্দেশ্য কি? চতুর্থ পরিচ্ছেদে উনি বলছেন, তাহলে তো আমরা এতক্ষণ বুঝলাম যে আনন্দ একটা বিশেষ শ্রেণীর মনোরঞ্জনের জন্য সাহিত্য রচিত হয় না। তাহলে সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য কি? তাহলে কি তার উদ্দেশ্য শিক্ষাদান? সেই বিষয়টা নিয়ে উনি চতুর্থ পরিচ্ছেদে আলোচনা করেছেন। তবে কি সাহিত্যের উদ্দেশ্য লোককে শিক্ষা দেওয়া? অবশ্যই নয়। কারণ কি? কেন কবির মতিগতি এবং শিক্ষকের মতিগতি সম্পূর্ণ বিপরীত? এই বিষয়টা উনি বলছেন শিক্ষা ও সাহিত্যের ধর্ম এক নয়। আমি এখানে তিনটা বিষয় উনি বলেছেন, সেই যুগটা বলছি যে প্রথমত শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলাধকরণ করতে বাধ্য হয়। মানে শিক্ষাটা কিন্তু আমরা খুব স্বইচ্ছায় খুব কমই গ্রহণ করি। আনন্দ নিয়ে আমরা কয়জন পড়ি? যতটা আনন্দ নিয়ে আমরা গল্পের বই পড়ি, ততটা আনন্দ নিয়ে কি আমরা পাঠ্য বই পড়ি? তো শিক্ষা হলো তাই যে আমরা জোর করে যেটা গলধকরণ করতে বাধ্য হই। অপরপক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় নয় সানন্দে পাঠ করে, মানে কবিতা কিন্তু আমরা আনন্দে পড়ি। যদিও তোমরা বাংলা সাহিত্যের ছাত্র, তোমাদেরকে কাব্য আমরা জোর করে পড়াই, কেননা শাস্ত্রমতে সে রস অমৃত। দ্বিতীয়ত শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো। শিক্ষার উদ্দেশ্য হলো বিশ্বের খবর জানানো, আর সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো। দুইটা বিষয় দুরকম, একটা হলো জানানো আর একটা জাগানো। কাব্য যে সংবাদপত্র নয়, এই কথা সকলেই জানেন। তৃতীয়ত হলো অপরের মনের অভাব পূর্ণ করবার উদ্দেশ্যে শিক্ষকের হস্তে শিক্ষা জন্মলাভ করেছে। অপরের মনের অভাব পূর্ণ করবার উদ্দেশ্যে শিক্ষকের হস্তে শিক্ষা জন্মলাভ করেছে। কিন্তু কবির নিজের মনের পরিপূর্ণতা হতেই সাহিত্যের উৎপত্তি। কবির নিজের মনের যেই পরিপূর্ণতা, সেখান থেকেই সাহিত্যের সৃষ্টি। কিন্তু শিক্ষক আমরা কি করছি? সেটাকে অন্যদিকে ধাবিত করছি। এখানে লেখক কিন্তু খুব সমালোচনা করেছেন আমাদের, যে আমরা নাকি শ্রেণীকক্ষে সেটাকে বধ করছি, কেটে ব্যবচ্ছেদ করছি। আসলেই তাই। আমরা তোমাদের জন্য নির্ধারণ করে দেই বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, কোনটা পরীক্ষায় আসার উপযোগী। এই যে এখনো তোমাদেরকে বলছি এগুলো ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো দাগিয়ে রাখো। সেই বিষয়ে কিন্তু প্রমথ চৌধুরী আসলে সমালোচনা করেছেন এই প্রবন্ধে, যে কাব্যরস নামক অমৃতের যে আমাদের অরুচি জন্মেছে, তার জন্য দায়ী এ যুগের স্কুল এবং মাস্টার। কাব্য পড়বার এবং বোঝবার জিনিস, কিন্তু স্কুল মাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো ও বোঝানো। কারণ আসলে সাহিত্য যিনি লিখেন, উনি নিজের মনের আনন্দে যেভাবে লিখেন, আসলে পাঠকেরও উচিত উনি যখন লেখেন তখন ভাবেন পাঠকও পড়ে উনি যে আনন্দ থেকে লিখছেন ঠিক
সমপরিমাণ আনন্দই লাভ করবে। কিন্তু যখনই এটা আমাদের শিক্ষার বিষয় হয়ে দাঁড়ায় তখন কিন্তু আমরা এখান থেকে আনন্দটা আর লাভ করতে পারি না। তখন আমাদের বাধ্য করা হয় যে এটা পড়তে হবে তোমাদেরকে, এবং বাধ্য যেটা করা হয় সেটার মধ্যে কিন্তু সেই আনন্দটা থাকে না। তো আমরা কি করছি, লেখক এবং পাঠকের মধ্যে তখন এখন স্কুল মাস্টার দণ্ডায়মান। এই মধ্যস্থলের কৃপায় আমাদের সঙ্গে কবির মনের মিলন দূরে থাক, চার চক্ষুর মিলনও ঘটে না। হয়তো কবি এক দৃষ্টিভঙ্গি থেকে কবিতাটা লিখেছেন, কিন্তু আমরা কি করছি, সমালোচনা যারা করছি বা আমরা পড়াচ্ছি তোমাদেরকে, তখন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে সেটা বিশ্লেষণ করছি। কাজেই তার এবং মানে যে সরাসরি তোমরা পড়লে একভাবে অনুধাবন করতে পারছো, কিন্তু মাঝখান থেকে আমরা এসে সেটাকে আরেকভাবে উপস্থাপন করছি। এই জন্যই বলছেন যে এখন সাহিত্যের মধ্যে কবি এবং যে পাঠক তার মাঝে স্কুল শিক্ষক দণ্ডায়মান। লেখক বলছেন এটা বলছেন যে চার চক্ষুরও মিলন হয় না। আসলে প্রকৃতপক্ষে লেখকের সঙ্গে পাঠকের যে একটা হৃদয়ের একাত্মতা, সেটা এখানে তৈরি হচ্ছে না। এখানে আবার উনি বলছেন যে আমরা ভুল করে কয়লা এবং স্বর্ণ, যেহেতু দুটোই মাটি থেকে মানে ভূগর্ভ থেকে উত্তোলিত হচ্ছে, দুটা একই স্থানীয়, কিন্তু আমরা কি করছি, কাঁচ এবং হীরাকে দুটো একরকম মনে করছি, কিন্তু কাঁচ এবং হীরা কিন্তু এক না, বরং তাদের মধ্যে অনেক দা কুমড়ো সম্পর্ক আছে। মানে কাঁচ দিয়ে কিন্তু মানে হীরা দিয়ে কিন্তু কাঁচ কাটা হয়, এবং কাঁচ তো আমাদের তৈরি, আর হীরা ভূগর্ভস্থ থেকে এসেছে। সেই বিষয়টা উনি বলছেন। কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, আর শিক্ষকের কাজ হচ্ছে প্রথমে তা বধ করা, তারপরে তার শবচ্ছেদ করা, সেই পোস্টমর্টেম করা, এটা আমাদের কাজ। ওগুলোর সঙ্গে উনি বলছেন যে হীরা কাজ এগুলো বিষয়টা যে প্রকৃত জিনিসটার প্রকৃত থাকছে না, হ্যাঁ, আমরা সেটাকে অন্যভাবে খুব চকচকে করে উপস্থাপন করছি, কাজ যেমন। তো সেটাই বলছে যে আমরা সেটাকে ব্যবচ্ছেদ করছি এবং এইভাবেই প্রচার করা হচ্ছে। তো এখানেই উনি সমালোচনা করছেন যে কারো মনোরঞ্জন করাও সাহিত্যের কিন্তু কাজ নয়। এই বিষয়টা উনি আরও বলেছেন এর আগেও, যে আমরা শিক্ষকরা যেটা করি যে তত্ত্ব আবিষ্কার করার চেষ্টা করি, ব্যবচ্ছেদ করে তত্ত্ব আবিষ্কার করি। তো এসব কারণে নির্ভয়ে বলা যেতে পারে যে কারো মনোরঞ্জন করা সাহিত্যের কাজ নয়, কাউকে শিক্ষা দেওয়াও নয়। তাহলে এই প্রবন্ধের মূল আলোচ্য বিষয়টা হলো যে আনন্দ লাভের জন্যই সাহিত্য পাঠ বা সাহিত্য রচনা, কোনো বিশেষ শ্রেণীর মনোরঞ্জনের জন্য নয়। আরেকটা হলো যে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যও নয়। সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়। এটা দিয়েই কিন্তু পুরো প্রবন্ধের বিষয়বস্তু প্রকাশ করা যায়, যে সাহিত্য ছেলের হাতের খেলনা মানে অতি সস্তা, যেটা খুব সহজেই পাওয়া যায়, সহজলভ্য এমন কিছুও নয়। আবার গুরুর হাতের যে বেদ, যেটা জোর করে তোমাকে পড়তে বাধ্য করছে, সেই বিষয়টাও নয়। বিচারের সাহায্যে এই মাত্র প্রমাণ করা যায়। তবে বস্তু যে কি জ্ঞান সাপেক্ষ এটা পড়ছি না। সাহিত্যে মানবতা খেলা করে এবং সেই খেলায় আনন্দ উপভোগ করেন। মূলত সাহিত্য মানে প্রবন্ধকার বলতে চাচ্ছেন যে সাহিত্যে আসলে মানবাত্মা খেলা করে এবং সেই খেলায় সে আনন্দ উপভোগ করে। যেই সাহিত্যের মধ্যে করতে পারবে সেটাই আসলে যথার্থ সাহিত্য হবে। সেটাই ওনার কথা, যে এই ব্যাপারে যে সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলায় আনন্দ উপভোগ করে, এ কথার অর্থ যদি স্পষ্ট না হয় তাহলে কোনো সুদীর্ঘ ব্যাখ্যার দ্বারা তা স্পষ্ট করা আমার পক্ষে অসাধ্য। এটা বলে উনি প্রবন্ধ শেষ করেছেন যে সাহিত্য যদি শিক্ষা দিয়েও থাকে সেটা কিন্তু খেলার ছলেই শিক্ষা দেয়। তো তোমরা আরেকটু মনোযোগ দিয়ে প্রবন্ধটা পড়বে, ভালো করে দেখবে যে আসলে এটা খুবই একটা ভালো প্রবন্ধ। ভালো থেকো সবাই।